যোগীরাজ শিষ্য অবিনাশ বাবু বেঙ্গল নাগপুরে রেলওয়েতে চাকরি করেন। গুরুদেবকে একবার দর্শন করিবার ইচ্ছা হওয়ায় এক সপ্তাহের ছুটি চাহিয়া তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করিলেন। তখন তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন পরমহংস যোগানন্দজির পিতা ভগবতী চরণ ঘোষ। তোমরা যোগানন্দজিকে জানো, তো ওনার বাবা ভগবতী বাবু অবিনাশ বাবুকে ডাকিয়া বলিলেন, এই ভগবতী বাবু মানে যোগানন্দজির পিতা ভগবতী বাবু অবিনাশ বাবুকে ডাকিয়া বলিলেন, ধর্ম ধর্ম করে পাগল হলে চাকরিতে উন্নতি করা যায় না, অফিসের কাজে ভালো করে মন দাও। তখনও কিন্তু ভগবতী বাবু ক্রিয়াযোগ পাননি। কেমন দারুণ, এই জায়গাটা খুব সুন্দর। অবিনাশ বাবু বিষণ্ণ মনে পদব্রজে বাড়ি ফিরিতেছেন। পথে দেখিলেন ভগবতী বাবুও মানে যোগানন্দজির বাবা মানে ওনার বস আর কি, ভগবতী বাবুও পালকি করিয়া যাইতেছেন। নিকটবর্তী হওয়ায় ভগবতী বাবু পালকি হইতে নামিয়া একসঙ্গে পদব্রজে পথ চলিতে লাগলেন। হয় না, দেখা দেখা হয়েছে, কারণ অফিসে বলে দিয়েছেন যে ধর্ম ধর্ম করো না। তো কোনো না কোনো বিষয় ওনার একটু খারাপ লেগেছে, যে এইভাবে না বলাটাই বোধহয় ঠিক ছিল। তো যে কোনো কারণবশত উনি যাচ্ছিলেন, পালকি থেকে নেমে এবার এনার সাথে যাচ্ছেন, একই সঙ্গে হাঁটছেন। এবং হ্যাঁ ইয়েস, এবং সান্ত্বনা দিবার ছলে কি সান্ত্বনা দিচ্ছেন, পার্থিব উন্নতি যাতে হয়, যাতে করে আর ভালো করে কাজ করে, পার্থিব উন্নতি হয়, সেই জন্য ভগবতী বাবু অবিনাশ বাবুকে বুঝাইতে লাগলেন। হয়তো অফিসে একটু বেশি বকেই ফেলেছিলেন, নচেত এরকম মনের অবস্থা হয় না যে একজন সিনিয়র নেবে, পালকি থেকে নেমে তার সাথে কথা বলবে। যাই হোক, তো অবিনাশ বাবু উদাসীন ভাবে কথাগুলো শুনতেছেন। মানে আপনি বলছেন ঠিকই আছে, আমার দোকানের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কি, ঠিক আছে, আপনি আমার অফিসার, আপনি সাথে আছেন, বলছেন বলেন, আমি আমার মতো হাঁটছি। উদাসীন ভাবে কথাগুলো শুনিতেছিলেন এবং মনে মনে তাহার দয়াল গুরুদেবের নিকট প্রার্থনা জানাইতেছিলেন, যাহাতে তিনি তাহার সাক্ষাৎ পান। গুরুদেবকে বলছেন, হে প্রভু বা যোগীরাজ, যাই বলে উনি ডাকতেন, বাবা তোমার সাথে আমার দেখা হবে না, একটু দেখা করতে ইচ্ছা ছিল। ওনার মনে চলছিল এটা। তাহারা উভয়ে মাঠের রাস্তা ধরিয়া চলিতেছিলেন। অপরাহ্নে সূর্য কিরণ তখন চারিদিকে উদ্ভাসিত হইয়া এক উদ্দীপনাময় মায়াজাল সৃষ্টি করিয়াছে। হঠাৎ কয়েক গজ দূরে তাহারা দেখিলেন যোগীরাজ অপার্থিব শরীর ধারণ করিয়া আবির্ভূত হইয়া বলিতেছেন। কাকে? যোগানন্দজি বাবাকে, ভগবতী চরণ ঘোষ। কি বলছেন? ভগবতী বাবু, আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের ওপর বড়ই নির্দয়। এই কথা বলিয়া তিনি অন্তর্হিত হইলেন। অবিনাশ বাবু করজোড়ে প্রার্থনা করিতে লাগিলেন। এই অপ্রত্যাশিত ঘটনায় ভগবতী বাবু বিস্মিত হইলেন। কয়েক মিনিট নীরবে থাকিয়া বলিলেন, কাল থেকে আপনার ছুটি, আপনি আপনার গুরুদেবকে দর্শন করিতে চলিয়া যান। আর যদি আমাকেও আপনার সাথে লইয়া যান ভালো হয়, আর যদি আমাকেও আপনার সাথে লইয়া যান ভালো হয়, আমি সেই মহাযোগীকে দর্শন করিতে চাই। পরের দিন ভগবতী বাবু সস্ত্রী অবিনাশ বাবুর সহিত ট্রেনে করিয়া কাশী রওনা হইলেন। যোগীরাজের বাড়িতে পৌঁছাইয়া তাহারা দেখিলেন তিনি পদ্মাসনে বসিয়া আছেন। তাহারা প্রণাম করিলেন। যোগীরাজ অর্ধ নিমিলিত চক্ষু দুটি উন্মিলন করিয়া, বাবা এইভাবে বসেন, অনেকে সাম্ভাবী মহামুদ্রা বলা হয়। চক্ষু দুটি উন্মিলন করিয়া মৃদু হাসিয়া বলিলেন, কাহাকেও ধর্মপথে বাধা দেওয়া উচিত নয়। এবার আমনে সামনে এনারা গেছেন,
এরপর ভগবতী বাবু শাস্ত্রী যোগীরাজের নিকট ক্রিয়াযোগ দীক্ষা প্রাপ্ত হইয়া কৃতার্থ হইয়াছিলেন। এই ভগবতী বাবু, এইবার শোনো কিভাবে পরমহংসজি এলেন। এই ভগবতী বাবু তার দ্বিতীয় পুত্র মুকুন্দলালের জন্মের কিছুদিন পর শিশু পুত্রটিকে লইয়া শাস্ত্রী কাশী আসিয়াছেন গুরু সমীপে, মানে গুরুর কাছে। ধ্যানমগ্ন যোগীরাজ তখন বসিয়া আছেন ভক্ত পরিবেষ্টিত হইয়া। ভগবতী বাবুর স্ত্রী শিশু পুত্রকে কোলে লইয়া প্রণাম করিতেই চক্ষু উন্মিলন করিয়া মহাযোগী এবং হাত বাড়াইয়া শিশুকে নিজের কোলে লইয়া বলিলেন, বুঝতে পেরেছ? কি ভাগ্য, কি ভাগ্য, ভাগ্য, হ্যাঁ গো, কর্ম, কিসের ভাগ্য? কর্ম। আগের 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 জীবনের, এই যে আমরা এখন চেষ্টা করছি চেষ্টা করছি চেষ্টা করছি, সামনে আবার কিছু একটা ভালো পাবো, তোমরা বলবা দেখছো কিছু না করে পাই গেছে। ওই জীবনে ধরো আমি কিছু পাইলাম বা তোমরা কিছু পাইলা, আগের জীবন বা তোমার সাধনাটা কেউ দেখে নাই, টক করে পাইলা, আরে কিছু না করে পাইছে। আমরা এরকমই ভাবি। তো কোলে লইয়া যোগীরাজ বলিলেন, তোমার পুত্র যোগী হবে এবং বহু মানুষকে ঈশ্বরানুসন্ধানের পথ দেখাবে। সর্বদর্শী মহাগুরুর আশীর্বাদে এই মুকুন্দলাল পরে পরমহংস যোগানন্দ নামে প্রসিদ্ধি লাভ করেন এবং প্রাচ্য ও প্রতীচ্যে বহু মানুষকে ক্রিয়াযোগের মাধ্যমে ঈশ্বরানুসন্ধানের পথ দেখান। আর একজন প্রিয় শিষ্য স্বামী প্রণবানন্দ, গার্হস্থ্য জীবনে ইহার নাম ছিল নীল মাধব মুখোপাধ্যায়। স্বামী প্রণবানন্দ গার্হস্থ্য জীবনে রেলের অফিসে চাকরি করিতেন। তিনি যোগ সাধনায় বেশ উঁচু অবস্থা প্রাপ্ত হইয়া সদাই ব্রহ্মানন্দ রসে বিভোর হইয়া অফিসে আর ভালোভাবে কাজকর্ম করিতে পারিতেছেন না। ভাবিলেন চাকরি হইতে যদি কোনো প্রকারে অবসর লওয়া যায়, তাহা হইলে আরো বেশি সাধনায় মনোনিবেশ করা যায়। তাই তিনি তাহার গুরুদেবকে জানালেন যে এবার তাহাকে চাকরি হইতে রেহাই দিন। কাকে জানালো? হ্যাঁ গো, গুরুদেবকে। কিসে চাকরি করেন? রেলে। তার সাথে যোগীরাজের কি রিলেশন? উনি কি যোগীরাজের উপরের লোক? উনি কি, কি নাম এনার, প্রণবানন্দজি মানে নীলমাধব মুখোপাধ্যায়ের কি উনি বস? রেলের কোন ডিভিশন আছেন কি যোগীরাজ? কাকে জানালেন চাকরি আমি করিব না? কাকে জানাবেন? তার ডিভিশনকে জানাবেন, তাই না? এখানে সে যোগীরাজকে জানাচ্ছেন। বোঝা যাচ্ছে গুরু জীবনে কি, গুরু জীবনে কি হয়ে যাচ্ছে। জানাবো ওখানে না, দরকার নেই, আমি আমার গুরুর কাছে জানাই। তাই তিনি আমাদের যা কিছু হতো সবই গুরুদেবের কাছে জানাতো। একবার ব্যাংক লোন নিয়ে ইলেকট্রনিক্স এর ব্যবসা করতে গেছি। ইলেকট্রনিক্স এর ব্যবসা তো প্রচুর ধার দেনা, মানে বাকি চলে, তো বাকিতে 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 আমি লোন ডিফল্টার হয়ে গেছি, বুঝতে পারছো? এবার আমার বাড়ি তো মর্টগেজ দেওয়া, এইবার কি করি? দুইটা শোরুম ইলেকট্রনিক্স এর, ব্যাংক লোন শোধ দিতে পারছি না। কাকে জানাবো? ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে না? কি বলো যে আমি পারতেছি না, একটু কিছু দেখেন বুঝেন? কারে জানাইলাম? বাবারে, জানালাম কারে? গুরুরে। গুরু যা বললেন, এইবার গেলাম ব্যাংকে, বুঝছে হিসাব কিতাব, কি বুঝলাম? ঠিক এইখানেও সেরকম অবস্থা দেখছি। তাই তিনি তাহার গুরুদেবকে জানাইলেন যে এবার তাহাকে চাকরি হইতে রেহাই দিন। যোগীরাজ বললেন, টেনশন নিয়ে নাও, টেনশন নিয়ে নাও।
প্রণবানন্দ বলিলেন, এত অল্প দিনের চাকরি কি কারণ দেখাইয়া পেনশন লইব? যোগীরাজ বলিলেন, তোমার যা ইচ্ছা হয় কারণ দেখাও। এবার হাট্টা খাট্টা লোক, সে তো দেখাতেই পারে না যে আমার এইখানে হাড় দুর্বল, আমার এইটা গেছে ওইটা নাই, এ তো দেখাতে পারতেছে না। কারণ হট করে তো এটা হয় না, কারোর কোনো কিছু ড্যামেজ, অর্গান ড্যামেজ তো আর হট করে, তার তো জার্নি থাকবে, 5-7 বছরের জার্নি থাকবে, অফিস আসছে না, এই রোগে ভুগছে, বারবার ট্রিটমেন্ট, এগুলো তো কিছুই নাই। কি বলবে? তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা হয় কারণ দেখাও। প্রণবানন্দ পরের দিনই শারীরিক অসুস্থতার কারণ দেখাইয়া পেনশন পেনশন চাহিয়া আবেদন পেশ করিলে আবেদন পেশ করিলেন, এবং অচিরেই অপ্রত্যাশিত ভাবে, এই যে দেখো কাকে যেন বলছিলাম এই 2-1 দিন আগেই, কে বলছিলাম, এবং অচিরে অপ্রত্যাশিত ভাবে তাহার বিভাগীয় চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি হইয়া গেল। বোঝে, কারণ তোমার শরীর খারাপ, তো তোমার ডিভিশনের ডাক্তার তো দেখাতেই লাগবে না, সে তো পাঠাবে, ভাই কি শরীর খারাপ দেখো, সত্যি কিনা সত্যি না। প্রণবানন্দ চাকরি হইতে অবসর পাইয়া নতুন উদ্যমে সাধনায় মনোনিবেশ করিলেন। এই প্রণবানন্দ যোগীরাজের উত্তর সাধক হিসাবে বিপুল সুখ্যাতি অর্জন করিয়াছিলেন। যোগীরাজ সর্বদা বৈঠকখানার ঘরে তক্তপোষের ওপর পদ্মাসনে বসিয়া থাকিতেন, সম্মুখে শিষ্যবর্গ বসিত, তিনি খুব অল্প কথা বলিতেন, কখনো কখনো চক্ষু দুইটি উন্মিলন করিয়া মনে মনে জিজ্ঞাসু কোনো ভক্তের ওপর দৃষ্টিপাত করিয়া তাহার প্রশ্নের সংক্ষেপে উত্তর প্রদান করিতেন। সবসময় যে তাহাকে প্রশ্ন করিতে হইত তাহা নহে, তিনি ভক্তদের মনের কথা বুঝিয়া উত্তর প্রদান করিতেন।